আসসালামু আলাইকুম। হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 অর্থাৎ জ্যামিতি, এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের কাছে ভালো লাগে না, ভয় লাগে। বিশেষ করে ভয় লাগে কারণ এখানকার প্রশ্নগুলা খুবই কঠিন শব্দ দিয়ে লেখা, যার কারণে স্টুডেন্টরা এখানকার প্রশ্নগুলোই বুঝতে পারে না। অথচ এই অধ্যায়ের প্রমাণগুলো কিন্তু খুবই সহজ। তাহলে চলো, তোমরা যারা পেজটি ফলো করে নাও, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি শুরু করছি হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 অর্থাৎ জ্যামিতি। এবং বিশ্বাস করো, তুমি এই ক্লাসটা করার পরে এই চ্যাপ্টার তোমার কাছে সবচেয়ে ফেভারিট হয়ে দাঁড়াবে। এই চ্যাপ্টার করার আগে সর্বপ্রথম তোমাকে যে বিষয়টি জানতে হবে সেটি হলো পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এটি একটি পিথাগোরাসের উপপাদ্য আমরা কোন ক্ষেত্রে কাজে লাগাইতে পারি? যদি সেটি একটি সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এটি একটি ধরো সমকোণী ত্রিভুজ, এ বিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ বিটা আসলে 90 ডিগ্রি। তো আমরা সবাই জানি এই উপপাদ্যটা বা এই সূত্রটা, পিথাগোরাসের সূত্রটা কি হবে, যে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমাদের সবারই জানা আছে, বাট ওই যে বললাম, এই চ্যাপ্টারে আসলে প্রত্যেকটা জ্যামিতি প্রমাণই আসলে খুব সহজ, কিন্তু এখানকার প্রশ্নগুলো দুর্বোধ্য, আমাদের বুঝতে একটু কঠিন হয়। তাই এটাকে আমরা এই অধ্যায়ের থিমে যে প্রশ্নগুলো আছে, মানে এই অধ্যায়ের প্রশ্নের যে থিমটা আছে, সেই থিমে এই উপপাদ্যকে জানার চেষ্টা করব। তাহলে চলো, এটাকে তোমরা আজকে এইভাবে না পড়ে, অর্থাৎ অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ, এভাবে না পড়ে একটু অন্যভাবে পড়বা। কিভাবে পড়বা একটু আমার সাথে দেখো, বলো। আর আমার সাথে এই ক্লাসটা নোট করে ফেলবা, তাহলে দেখবা এই চ্যাপ্টারটা তোমার কাছে একদম ইজি হয়ে গেছে। আমরা পড়ব সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। হোয়াট ডাজ ইট মিন? তুমি এখানে একটা বর্গ কল্পনা করো তো। ধরো এটা একটি বর্গ, এসি বাহুর ওপর বর্গ। তার মানে এই বর্গটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এসি। এসি সবসময় এসি, রাইট? এদিকেও এসি, এদিকেও এসি, এদিকেও এসি, এদিকেও এসি, অর্থাৎ প্রত্যেকটা বর্গ যেহেতু, বর্গের কিন্তু প্রত্যেকটা বাহু সমান হয়। সো এই বর্গের বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি? বাহু স্কোয়ার। তাই আমরা এটাকে পড়লাম এসি স্কোয়ার বা বললাম এসি স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভাষাগত দিক দিয়ে কি বলছি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সহজ বাংলায় বলতে গেলে এসির ওপর বর্গ, অর্থাৎ অতিভুজের বর্গ। বাট এটাকে আমরা কিভাবে শিখতেছি এখন? যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানেই সেই বাহুর স্কোয়ার। কারণ কোনো বাহুর ওপর যখন আমি বর্গক্ষেত্র আঁকবো, সেই বাহুর প্রত্যেকটা বাহু হবে, সেই বর্গের প্রত্যেকটা বাহু হবে ওই বাহুর সমান। দ্যাট মিনস সেই বর্গের ক্ষেত্রফল কি হবে? সেই বাহুর স্কোয়ার হবে। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানেই আসলে এসি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমকোণ সংলগ্ন দুটি বাহু, কি কি আছে? এবি এবং বিসি। সমকোণ সংলগ্ন দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। তাহলে দুটি বাহু কি কি? এইটা আর এইটা, রাইট? তাহলে এবি এবং বিসি, এবি এবং বিসির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এবি স্কোয়ার বিসি স্কোয়ার এর সমষ্টির সমান। তাহলে যদি এইভাবে আমরা উপপাদ্যটা পড়ি পিথাগোরাসের, তাহলেও কিন্তু জিনিসটা সেমই থাকতেছে, বাট আমরা একটু ভিন্ন ভাষার মাধ্যমে উপপাদ্যটা মনে রাখতে পারতেছি বা জানতে পারতেছি সূত্রটা। এটা কেন জরুরি? আমরা যখন প্রথম উপপাদ্য করব এই চ্যাপ্টারে, তখন আমরা বুঝতে পারবো। এইটা একটা কনসেপ্ট তোমাকে জানতে হবে এই চ্যাপ্টারটা করার জন্য। আর একটা যে কনসেপ্ট জানতে হবে সেটি হলো লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ। এখন লম্ব অভিক্ষেপ জিনিসটা কি, এটা তোমাকে ভালো মতো কনসেপ্ট রাখতে হবে এই বিষয়ে। লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ বলতে কি বুঝি? এই অভিক্ষেপ শব্দটার অর্থ হইল ছায়া। আর আমরা জানি লম্ব মিন্স 90 ডিগ্রি, অথবা লম্ব মানে লম্বই। তাহলে লম্ব অভিক্ষেপ মানে কোনো একটা বস্তুর ছায়া। কেমন ছায়া? লম্ব ছায়া। অর্থাৎ একটা বিষয় দেখো, তুমি ধরো এ একটা বাহু, এটা একটা বাহু এবি, আর এই হলো ভূমি
ঠিক আছে, ভূমি। এখন এটার লম্ব বিক্ষেপ বলতে তুমি কল্পনা করো এখানে একটা লাইট সোর্স আছে, এখানে একটা লাইট সোর্স আছে। সো তুমি টর্চ লাইট ধরলা, জাস্ট এটা ঠিক ওপরে মানে মাঝখান বরাবর ওপরে, সাইডে বা কোনো কর্নারে না, কিন্তু এই বাহুটার ঠিক ওপর অংশে। যখন তুমি লাইটটা ধরবা এটার ছায়া কিভাবে পড়বে? এভাবে না? মানে এই অংশটাই কি ওই বাহুটার ছায়া হবে না? এই অংশটা ধরলাম সেটা এ প্রাইম বি প্রাইম। যদি এটাই ছায়া হয়ে থাকে, যেখানে কিনা আমরা সূর্যটা বা আলোটা এই বাহুর ঠিক উপরে মাঝ বরাবর ধরেছি, কোনো সাইডে না, তাহলে এই বাহুর ছায়া যেটা, এটাই আসলে এই বাহুর লম্ব বিক্ষেপ। তার মানে আমরা বলতে পারি এই এ বি বাহুটার লম্ব বিক্ষেপ হবে এ প্রাইম বি প্রাইম। কিন্তু এখন সবসময় কি তুমি এই সূর্য আঁকায় ছায়া মানে আলোর সোর্স আঁকিয়ে ছায়া দেখতে পারবা না? তাহলে এটার একটা অবশ্যই টেকনিক আছে। টেকনিকটা কি? তুমি সূর্য আঁকাতে হবে না, তোমাকে তোমাকে এটাও কল্পনা করতে হবে না। তুমি একটা সহজ কাজ করবা। দেখো, বলছে লম্ব অভিক্ষেপ, তার মানে যে বাহুর লম্ব অভিক্ষেপ তোমাকে বের করতে বলছে, সেই বাহু থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব আঁকবা, মানে সেই বাহুর একটি বিন্দু থেকে অপর বিন্দু থেকেও সেই একই কাজ করবা, আরেকটি লম্ব আঁকবা। সো এই যে বাহুটা ছিল, হ্যাঁ, এই বাহুটার আমি দুইটি প্রান্ত বিন্দু থেকে ভূমির ওপর দুইটি লম্ব অঙ্কন করলাম। সো এই যে দুইটি লম্বর মধ্যবর্তী দূরত্ব এ প্রাইম বি প্রাইম, এটাই হলো এই বাহুটার লম্ব বিক্ষেপ। তাহলে কোনো বাহুর লম্ব বিক্ষেপ যদি আমাকে বের করতে বলে, দ্যাট মিনস ওই বাহুর দুটি প্রান্ত বিন্দু থেকে আমি কি করব? ভূমির উপর লম্ব আঁকবো। ভূমির উপর যখন লম্ব আঁকবো তখন লম্বদ্বয়ের যে পাদবিন্দু দ্বয়, সেটার মধ্যবর্তী দূরত্বই হবে ওই বাহুর লম্ব বিক্ষেপ। এটার আমরা আরেকটু এক্সাম্পল দেখি। এটা বাহুটা সহজ ছিল, মানে সোজা ছিল, সো এটার ক্ষেত্রে প্রবলেম হবে না। বাট আমাদের ম্যাথের ক্ষেত্রে বা সামনে যে জ্যামিতিগুলো আসবে সেগুলোতে একটু ডিফারেন্ট সিচুয়েশন থাকবে। ফর এক্সাম্পল, ধরো এটা তোমার সেই ভূমি, বাহুটা দেয়া আছে এরকম। এবার আমি কি বলছি যে এই যে দুইটি প্রান্ত বিন্দু আছে রেখার, এখান থেকে আমি এই বাহুর উপর লম্ব আঁকবো। সো 1 এই হলো লম্ব, 2 এ হলো আর একটা লম্ব। তার মানে এটাকে দাও এ প্রাইম, এটাকে দাও বি প্রাইম, তুমি যে কোনো নাম দিতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো, আমার কথার সাথে মিলাও। আমি বলেছিলাম কোনো বাহুর লম্ব বিক্ষেপ যদি তোমাকে বের করতে বলে বা তোমাকে ডিটারমাইন করতে হয় অ্যাকর্ডিং টু প্রুফ, যদি তোমাকে প্রুফ করার জন্য প্রমাণ করতে হয়, তাহলে তুমি কি করবা? দুইটি বাহুর দুটি প্রান্ত বিন্দু আছে সেখান থেকে ভূমির ওপর লম্ব অঙ্কন করবা, এবং লম্বের পাদবিন্দু দ্বয়ের দূরত্বই হবে ওই বাহুর লম্ব বিক্ষেপ। দ্যাট মিনস এবি বাহুর লম্ব বিক্ষেপ কি হবে? এ প্রাইম বি প্রাইম। এবার আরেক ধরনের বাহু তুমি পাবা যখন জ্যামিতি প্রুফ করবা, সেটাও আমরা দেখে নেই। দেখো, এটা ভূমি। তো ধরো বাহুটা ভূমি থেকে আগত হয়েছে, এ এ বি, ঠিক আছে। এখন আমি বলেছিলাম যে যে বাহুর লম্ব বিক্ষেপ তোমাকে নির্ণয় করতে বলবে, সেই বাহুর দুটি প্রান্ত বিন্দু থেকে ভূমির ওপর লম্ব অঙ্কন করবা। বাট এই বাহুটা তো ভূমিতেই অবস্থান করছে, এই বাহুর একটা প্রান্ত বিন্দু, রাইট? এই বিন্দুটা তো ভূমিতেই অবস্থান করছে। সো এ বিন্দু থেকে কি ভূমির ওপর লম্ব অঙ্কন করা সম্ভব? নো, নট পসিবল। তাহলে আমরা কি করবো? বি থেকে অঙ্কন করব। এই যে বি থেকে আমি অঙ্কন করে দিলাম। এখান থেকে যেহেতু পসিবল না, তাহলে এই যে দূরত্বটা, এটাই হলো লম্ব বিক্ষেপ। এটাকে ধরো বি প্রাইম। এটা তো এ বিন্দুই আছে, তাই না? এটা তো নাম আমি চেঞ্জ করতে পারবো না, সো এটা এ বিন্দু। তাহলে এ বি বাহুর লম্ব বিক্ষেপ হবে এ বি প্রাইম। তাহলে কোনো বাহু যদি ভূমির সাথে অলরেডি একটা বাহুর যদি একটা প্রান্তবিন্দু সংলগ্ন থাকে, তাহলে ওইটার লম্ব বিক্ষেপ কি হবে? অপর বিন্দু থেকে আমি লম্ব অঙ্কন করব, এবং তারপরে এই ভূমিস্থ বিন্দু এবং ওই লম্বর যে পাদবিন্দু তার মধ্যবর্তী দূরত্বই হবে লম্ব অভিক্ষেপ। তাহলে লম্ব অভিক্ষেপের কনসেপ্ট আমাদের ক্লিয়ার, এবং পিথাগোরাসের সূত্র আমরা আগে থেকেই জানি, তবুও নতুন ভাষার মাধ্যমে সেটাও ক্লিয়ার করেছি। এবার চলো তোমাদের প্রথম যে উপপাদ্য আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করি। বাট বিফোর দ্যাট, এই অধ্যায়ের প্রত্যেকটা উপপাদ্য যেগুলো আমরা করব, বিশেষ করে অর্থাৎ আমাদের যে অনুশীলনী 3.1-এর আগে যেগুলো আছে, একটা আছে স্থূলকোণের, একটা আছে সূক্ষ্মকোণের, অ্যাপোলোনিয়াসের এবং বাহু মধ্যমার সম্পর্ক, এই যে চারটা, এই চারটার মুখস্থ একদম প্রশ্নগুলা তোমাকে মুখস্থ রাখতে হবে। এখন মুখস্থ ডাজ নট মিন যে তুমি না বুঝে একেবারে এক পাথারি পড়তে থাকবা, গাছের পাতা সবুজ এভাবে পড়তেই থাকবে। নো, ইটস নট লাইক দ্যাট। বাট তোমাকে বুঝে এটা মনে রাখতে হবে। ইউ হ্যাভ টু, এটাকে মুখস্থ রাখতেই হবে অথবা মনে রাখতেই হবে। কেন? কারণ এখানকার আমি যে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই চ্যাপ্টারের উপপাদ্য প্রমাণ তেমন একটা কঠিন না, বাট প্রশ্নগুলো একটু দুর্বোধ্য। সো প্রশ্নগুলা
তোমাকে মনে রাখতে হবে। এবং তুমি দেখবা মজার একটা বিষয়, প্রথম দুইটা উপপাদ্য যখন তুমি করবা, এটাও পূর্ববর্তী একটা সূত্রের সাহায্যে, পিথাগোরাসের, এবং প্রথম দুইটার পরের যে উপপাদ্যগুলো আছে সেটা প্রথম দুইটার সাহায্যে। প্রথম দুইটার সাহায্যে 3 নাম্বার, 3 নাম্বারের সাহায্যে 4 নাম্বার, দেন এই 1 2 3 4 যেটা তুমি অনুশীলনের মধ্যে করবা, এইগুলোর সাহায্যে আবার অনুশীলনী 3.1 সবগুলো সমাধান করা যায়। তো আমাদের প্রথম উপপাদ্য সম্ভবত উপপাদ্য 3। প্রশ্নটা আমি তোমাদের স্ক্রিনে কোথাও একটা দিয়ে দিব। প্রশ্নটা আমাদের আছে কোন স্থূলকোণী ত্রিভুজের। সো লেটস ইমাজিন এটা একটা, ধরো এদিকে আমি এক অঙ্কন করি, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। আশা করি আমরা সবাই জানি যে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। তবু আমি বলে দিচ্ছি যে স্থূলকোণী ত্রিভুজ হলো সেই ধরনের ত্রিভুজ যার একটি কোণ স্থূলকোণ। সো এই ত্রিভুজের দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি দেখবা যে এখানে কোণ সি অর্থাৎ ACB, এই কোণটা হলো স্থূলকোণ। তো একটি স্থূলকোণী ত্রিভুজ দেওয়া আছে। প্রশ্নটা হলো কোন স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমি যখন পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদের এইভাবে পড়াইলাম তখন তোমাকে বলেছিলাম যে কোনো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সিম্পলি মিনস ওই বাহুর বর্গ, তার মানে AB স্কয়ার। তাহলে প্রশ্নটা কি, কোন স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্থূলকোণ সংলগ্ন দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমষ্টি এবং ওই দুটি বাহুর যে কোনো একটি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের যোগফলের সমান। আই নো আ লট অফ ওয়ার্ডস, অনেকগুলো তোমাকে কনসেপ্ট এখানে একসাথে দিয়ে দেওয়া হচ্ছে, সো এটাকে ভেঙে পড়া খুবই জরুরি। তাহলে প্রথম আমাদের যেটা বলেছে কোনো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে AB স্কয়ার। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। আমরা একটু সরিয়ে লিখি, AB স্কয়ার ওই স্থূলকোণ সংলগ্ন দুটি বাহু AC BC এটার বর্গ, তার মানে AC স্কয়ার প্লাস BC স্কয়ার। সো স্থূলকোণ সংলগ্ন দুটি বাহুর বর্গের যোগফল, অর্থাৎ বইয়ের ভাষায় আবার বলা আছে স্থূলকোণ সংলগ্ন দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে AC স্কয়ার প্লাস BC স্কয়ার। এই হলো সেই দুটি বাহু, এইটা সেই বিপরীত বাহু। এবং বলেছে এই যে বাকি দুটি বাহু আছে না, যে দুটি বাহু তুমি এখানে যোগফল আকারে লিখছো, তার যে কোনো একটি, সো আমরা ধরলাম যে কোনো একটি বলতে AC, তুমি চাইলে BCও নিতে পারো, বাট আমাদের প্রমাণের সহজ করার উদ্দেশ্যে আমরা AC নিব। এর যে কোনো একটি AC এবং অপরটি লম্ব বিক্ষেপ, এখানে কথা চলে আসলো লম্ব বিক্ষেপ। তার মানে যখনই লম্ব বিক্ষেপ কথাটা আসছে, BCর লম্ব বিক্ষেপ তুমি আঁকো, সেটার জন্য তোমাকে ভূমিটাকে একটু এক্সটেন্ড করতে হবে এবং B বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করতে হবে, সেটা নাম দাও BD। বুঝতে পারলাম? আমরা কি করলাম, ভূমিটাকে একটু এক্সটেন্ড করলাম এবং BD লম্ব অঙ্কন করলাম। তাহলে বলো তো BC বাহুর লম্ব অভিক্ষেপ কি হবে? CD। তাহলে আরেকবার বলছে যে, মানে এইটুকুর পরের অংশ বলতেছি আমি, এই দুটি বাহুর যে কোনো একটি নিলাম AC এবং অপর বাহু BC এর লম্ব অভিক্ষেপ কি? CD। এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? অর্থাৎ এমন একটি আয়তক্ষেত্রের কথা কল্পনা করতে বলছে যেখানে একটা বাহু AC এর সমান আর একটা বাহু CD এর সমান। এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দ্যাট মিনস যদি এটা দৈর্ঘ্য হয় এটা প্রস্থ হয়, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, AC ইন্টু CD। তাহলে এটা যদি বলে তার আবার দ্বিগুণের যোগফলের সমান, তার মানে প্রশ্নটা আমরা একটু রিক্যাপ করি, এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমাদের বলা হয়েছে ABC একটি স্থূলকোণী ত্রিভুজ। ABC একটি স্থূলকোণী ত্রিভুজ যার স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দ্যাট মিনস AB স্কয়ার, বাকি দুটি কোণ সংলগ্ন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ AC এবং BC এর ক্ষেত্রফলের সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো একটি, তার মানে AC আর BC এই দুটোর মধ্যে যে কোনো একটি, আমি নিচ্ছি AC, এবং অপরটি অর্থাৎ BC এর লম্ব বিক্ষেপ অর্থাৎ CD এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ AC ইন্টু CD এর দ্বিগুণের যোগফলের সমান, অর্থাৎ 2 দিবা তার আগে প্লাস দিবা। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। সহজ ভাষায় বলতে গেলে আমরা কিভাবে মনে রাখতে পারি সূত্রটা? স্থূলকোণের বিপরীত বাহুর বর্গ, বাকি দুটি বাহুর বর্গের যোগফল এবং বাকি দুটি বাহুর যে কোনো একটি অপরটির লম্ব বিক্ষেপের গুণফলের দ্বিগুণের যোগফলের সমান। তাহলে দেখো সূত্রটা আমরা কি লিখলাম, AC স্কয়ার স্থূলকোণ বিপরীত বাহু, AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার, এটা AB স্কয়ার ইকুয়ালস টু
এসি স্কোয়ার স্থলকোণের সংলগ্ন একটা বাহু প্লাস বিসি স্কোয়ার আর একটা বাহু, এবং এই দুটি বাহুর যে কোনো একটি এসি এসি এবং অপরটির লম্ব অভিক্ষেপ সিডি এর দ্বিগুণের যোগফলের সমান। তাহলে আমাদের কিন্তু এই সূত্র সামনে আরো কাজে লাগবে। সুতরাং যে কোনো ত্রিভুজ, যে কোনো স্থলকোণী ত্রিভুজ যদি তোমাকে দিয়ে দেয়, তোমাকে এই সূত্রটা লিখতে জানতে হবে। এবার সেটা প্রুফ কিভাবে করব। তার আগে বিশেষ নির্বাচন কি হবে বলতো? বিশেষ নির্বাচন কি হবে? আচ্ছা, আমি লিখতেছি না, এখানে জায়গা কম, আমি বলে দিচ্ছি। বিশেষ নির্বাচন হবে প্রশ্নে যা বলা আছে ওইটাই, তুমি যে এক্সট্রা কাজ করছো ওটা না, শুধু প্রশ্নে যা বলা আছে। প্রশ্নে দেয়া ছিল যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, স্থূলকোণ সংলগ্ন বাকি দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল এবং ওই দুটি বাহুর যে কোনো একটি এবং অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের যোগফলের সমান। এত কথা তো লিখতে হবে না। আমি যে কথাগুলো বললাম এতক্ষণ, তার অর্থ কি? তার অর্থ এইটা, তার অর্থ এইটা, তোমাকে প্রুফ করতে হবে এইটা। তাহলে তুমি কি লিখবা? যে এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার এসিবি কোণ স্থূলকোণ। এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার এসিবি স্থূলকোণ। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি। তোমাদের বইতে নামটা একটু ভিন্ন রকম থাকতে পারে, বাট আলটিমেটলি প্রুফটা কিন্তু সেম। এবার অঙ্কনে কি করতে হবে? যেটা প্রশ্নে দেয়া আছে তার থেকে তুমি কি বেশি করছো, কোন কাজটা এক্সট্রা করছো, সেটাই তোমার অঙ্কনের কাজ। তাহলে অঙ্কনে কি লিখবো দেখো তো, তুমি কোনটা এক্সট্রা করছো? তোমার দেয়া ছিল এসিবি বা এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ, বাট তুমি এক্সট্রা কি করছো? তুমি এক্সট্রা এই যে এই পার্টটা বানাইছো, এই পার্টটা বানানোর জন্য তোমাকে কি করতে হয়েছে? বি থেকে একটা লম্ব অঙ্কন করতে হয়েছে। তাহলে অঙ্কনে কি হবে? অঙ্কনে হবে জাস্ট সিম্পলি বিডি লম্ব সিডি আঁকি। এটা হলো অঙ্কন। যে পার্টটা তুমি এক্সট্রা করতে হবে বা তোমার এক্সট্রা করতে হবে সেটাই অঙ্কন। সবগুলা উপপাদ্যে কিন্তু অঙ্কন থাকতে নাও পারে, কিছু কিছু উপপাদ্য আছে যেটাই কিনা যা দেওয়া আছে দ্যাট ইজ এনাফ, যথেষ্ট। এমনকি উদ্দীপকে যা দেওয়া আছে ওটাও যথেষ্ট হয় অনেক সময়। আবার তোমার উদ্দীপকে কিন্তু এই চিত্র দেয়া থাকতে পারে, তখন কি তুমি অঙ্কন লিখবা? না, তখন অঙ্কন লেখার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার যা যা দেয়া আছে সেখান থেকে তুমি যদি কোনো কিছু এক্সট্রা না করো, দ্যাট মিনস তোমার অঙ্কনের কোনো প্রয়োজন নাই। এবার আসো আমরা প্রুফে যাই, ঠিক আছে? অঙ্কন আর বিশেষ নির্বাচন লিখে নিবা। আমি লাস্টে লিখে দিব চিত্রের পাশে, তোমরা যখন নোট করবা চিত্রের পাশে তুমি হিন্টস লিখে নিবা যে এটা কিভাবে আসলে তুমি প্রুফ করবা, তার একটা শর্টকাট তুমি দেখলেই যাতে রিভিশনের সময় তোমার মনে পড়ে। প্রমাণ খুবই সহজ, একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা। প্রমাণ, আচ্ছা, প্রমাণটার জন্য তুমি যেটা দেখবা, এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, দুইটা সমকোণী ত্রিভুজ। দেখো একটু লক্ষ্য করো, একটা সমকোণী ত্রিভুজ আছে এইটা বিসিডি, একটা সমকোণী ত্রিভুজ আছে ছোট বিসিডি, আর একটা সমকোণী ত্রিভুজ আছে বড়টা এ বি ডি বা এডিবি, যেটাই নাম দাও, বড় একটা ছোট একটা। এই সমকোণী যে দুইটা ত্রিভুজ তোমার আছে না, এইটা দিয়েই তোমার কাজ করতে হবে। এখন কথা হলো কোনটা দিয়ে? দুইটা দিয়ে কাজ করতে হবে, দুইটা দিয়ে কাজ করতে হবে। দ্যার ইজ নো ডাউট যে এখানে দুইটাই লাগবে। যে দুইটা সমকোণী ত্রিভুজ তুমি পাইলা, দেখো এটা লম্ব, আর যেহেতু এটা লম্ব তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ বিসিডি, আর একটা হলো বিএডি। এই দুটো সমকোণী ত্রিভুজে তোমাকে কাজ করতে হবে। এখন এইখানে অনেকের প্রবলেম হয় যে কোনটা আগে নিব, দুইটাই তো সমকোণী ত্রিভুজ, দুইটাই লাগবে বুঝলাম, তাহলে কোনটা আগে নিব? ট্রাস্ট মি, তুমি যেটা খুশি আগে নাও তাতেই প্রুফ হবে। তবে মাই সাজেশন উড বি এই এবি স্কোয়ার খোঁজো। এবি স্কোয়ার কোন ত্রিভুজে রয়েছে? দেখো এবি স্কোয়ার যদি তুমি ছোট ত্রিভুজে খুঁজতে যাও বিসিডি, এখানে কোনো এবি স্কোয়ার পাবা না। তাহলে তুমি বড়টা নাও। লেখো বড়টার মধ্যে দেখো এই যে এবিডি বা কি বলে বিএডি, তাহলে বিএডি সমকোণী ত্রিভুজ। লেখো ত্রিভুজ বি এ ডি সমকোণী, ত্রিভুজ বিএডি সমকোণী, বিএডি সমকোণী। যদি বিএডি সমকোণী হয় তাহলে এটা সমকোণ না? তার বিপরীত বাহু কোনটা? এটা তো আমরা ইনক্লুড করবো না, কারণ বিএডির মধ্যে এটা নাই, এটা ভেতরে। বিএডির বিপরীত বাহু অর্থাৎ এই কোণের বিপরীত বাহু কি? এবি। তাহলে আমরা ইজিলি লিখতে পারি এবি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন
ব্যাস, তোমার প্রুফ কিন্তু অনেকটাই হয়ে গেছে। তুমি যদি এটুকু লিখতে পারো, বাকিটা জাস্ট ম্যাথামেটিক্স। দেখো কিভাবে ম্যাথামেটিক্স। আচ্ছা, তাহলে এডি স্কোয়ারকে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো তো। এডি বাহু, তুমি এডি স্কোয়ার না চিন্তা করে জাস্ট এডি চিন্তা করো, তার উপরে স্কোয়ার দিয়ে দিব। বুঝতে পারছো? এডিকে ভেঙে এখানে লিখবা। এডিকে ভাঙলে কি লেখা যায়? এসি প্লাস সিডি। বুঝতে পারছো? এসি প্লাস সিডি। পুরো বাহুটাকে তুমি চিন্তা করো, সেটাকে তুমি দুইটা খণ্ডে ভাগ করতে পারবা। এসি এবং সিডি যোগ করলে তুমি এডি পাবা। দ্যাটস ওয়াই আমি লিখলাম এসি প্লাস সিডি, এবং বিডি স্কোয়ারকে আমি ওভাবেই রেখে দিলাম। এবার এটা কিসের সূত্র পড়লো দেখো তো। এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। বাকিটা এটা তো আমি ভাঙতে পারতেছি না, সো এটাকে এভাবেই রাখবো। বাট এটাকে তো ভাঙা যাচ্ছে, সো আমি কি লিখবো? এসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। এই অংশটাকে ভাঙলাম, প্লাস বিডি স্কোয়ার যেটা আছে সেটা লিখলাম। এবার তুমি কি প্রুফ করতে হবে সেখানে যাও। দেখো তো 2 ইন্টু এসি ইন্টু সিডি, এটা আছে না প্রুফের মধ্যে? আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, বিসি আছে, এসি আছে, এসি এখানে আছে, তার মানে এই দুইটা দিয়ে তুমি এই দুইটাকে রাখা যাবে না। এটা আছে, এটা আছে, বাট এই দুইটা নাই। এখন তুমি একটু দেখো তো এই দুইটা মানে কি আসলে? সিডি স্কোয়ার তার মানে এই বাহুর স্কোয়ার, বিডি স্কোয়ার তার মানে এই বাহুর স্কোয়ার। দেখো তো ছোট সমকোণী ত্রিভুজটার দিকে তাকাও তো। বিসিডি এই সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, এটা তার মানে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, অথবা এটা লম্ব, এটা ভূমি, যেটাই চিন্তা করো। ধরো এটা লম্ব, এটা ভূমি, তাহলে কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু, তার মানে কি লেখা যায়? এই দুইটার বদলে আমি লিখতে পারি না বিসি স্কোয়ার? এই দুইটার বদলে কিন্তু আমি ইজিলি বিসি স্কোয়ার লিখতে পারি, কারণ বিডিসি এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা চলো লিখি, এখানে এত দাগ টাগ না দেই, আমরা সাইড নোট দিলে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে এসি স্কোয়ারকে ঠিক রাখো, প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি এটাকেও ঠিক রাখো, প্লাস এই অংশটাকে লেখো, কি লিখবা? যে বি সি স্কোয়ার। সাইড নোট দিয়ে দাও যে বিসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বদলে তুমি লিখতে পারলা বিসি স্কোয়ার। দেখো তোমার প্রুফ কিন্তু হয়ে গেছে। আমরা জাস্ট একটু সাজিয়ে লিখি, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে আগে লিখি, প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি। তাহলে সুতরাং এই পাশটা এখন লিখে দাও এ বি স্কোয়ার। এটাই কিন্তু তোমার প্রুফ করতে বলছে। তাহলে দেখো প্রুফ কিন্তু খুবই ইজি ছিল। জাস্ট তুমি খুঁজবা যে কোথায় সমকোণী ত্রিভুজ আছে, তারপরে এমন একটা সমকোণী ত্রিভুজ নিবা তোমার প্রমাণের সুবিধার্থে যেখানে কিনা এবি স্কোয়ারটা পাচ্ছ। আমরা বড় ত্রিভুজটা, বড় সমকোণী ত্রিভুজ যদি নেই তাহলে এবি স্কোয়ার পাচ্ছি। দেন বাকি কাজটা কিন্তু ম্যাথমেটিক্যাল। তুমি জাস্ট বাহুকে, এই বাহুকে একটু যোগফল আকারে লিখবা, তারপর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিবা, তারপর দেখবা আর একটা পিথাগোরাসের সূত্র পড়তেছে, সেখানে জাস্ট বাহুর মানটা বসায় দিবা, হয়ে গেল তোমার প্রুফ। তাহলে এখানে সাইড নোট কি লিখে রাখবা? লেখো যে সাইড নোট এখানে এরকম করে চিত্রের পাশে লিখে রাখো যে বড় সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ শুরু করব। তাহলেই তোমার রিভিশনের সময় মনোযোগ, মানে রিভিশনটা হয়ে যাবে, খুব দ্রুত মাথায় ক্যাচ করতে পারবা যে আমি এটা কিভাবে করেছিলাম। তবে সেটা যাতে দ্রুত ক্যাচ করতে পারো, এটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য এই যে জ্যামিতিটা আমি করাইলাম, এটা আমার সাথে সাথে নোট তো করছো, এরপর তুমি নিজেও একটু প্র্যাকটিস করতে হবে। বই দেখে প্রথমে প্রশ্নটা একটু ভালো মতো পড়বা, আয়ত্ত করবা যে প্রশ্ন থেকে কিভাবে এটা লিখতে পারি। আমি এটা অনেকবার বুঝিয়েছি, যদি না বুঝে থাকো ভিডিওর অংশে চলে যাও, আর দু একবার দেখো, হয়ে যাবে। তাহলে এই অংশটা লিখবা, দেন জাস্ট প্রমাণটা করে ফেলবা। প্রমাণ তুমি একবার করলেই তোমার মনে থাকবে, বাট প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে। এবার আসো আমরা পরবর্তীটায় যাই। আমাদের পরবর্তী যে উপপাদ্যটা রয়েছে সেটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকো, সূক্ষ্মকোণী ত্রিভুজ, রাইট? আচ্ছা, দাগটা আমার অনেক সোজা হচ্ছে, তোমরা স্কেল ব্যবহার করবা, তাহলে তোমাদের বাঁকা হবে। একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করো। আমি এই সি কোণ, যদিও এখানে তিনটাই সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, তবে আমি এটাকে ধরতেছি। তোমরা যে কোনো একটা ধরতে পারো, বাট মাই সাজেশন উড বি তুমি এটাই ধরো, কারণ তোমাদের যে সৃজনশীল আসবে সেখানেও এইটা ধরবে না কখনো, হয় এটা ধরবে অথবা এটা ধরবে। সো তোমরা এইভাবেই করো, তাহলেই হয়ে যাবে।
তাহলে প্রুফ করতে বলছে আমাদের, আমি তোমাদের প্রশ্নটা আমি স্ক্রিনে কোথাও একটা দিয়ে দেবো, তোমরা প্রশ্নটা ভালো মতো লক্ষ্য করো। প্রশ্নে বলা হয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি দ্যাট মিনস এ বি স্কোয়ার। সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সহজ কথায় সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফল। বইয়ের ভাষায় কি আছে? সূক্ষ্মকোণ সংলগ্ন দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো একটি, সবসময় নিচেরটা নেব, যে কোনো একটি যখন বলবে নিচেরটা, তাহলে বিসি এবং অপরটির লম্ব বিক্ষেপ। তার মানে দেখো তো এসির লম্ব বিক্ষেপ, সেটা করার জন্য আমাকে কি করতে হবে? এখানে একটা লম্ব আঁকতে হবে। তাহলে এই হলো ডি, এডি আমি লম্ব আঁকলাম। তাহলে বলো তো এসির লম্ব বিক্ষেপ কি হবে? এসির লম্ব বিক্ষেপ হবে সিডি। তাহলে ওই দুই বাহুর যে কোনো একটি বিসি এবং অপরটির লম্ব বিক্ষেপ কি? সিডি এর এর কি বলে, ওই দুই বাহুর যে কোনো একটি এবং অপরটির লম্ব বিক্ষেপ সংলগ্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম, দ্বিগুণ পরিমাণ কম। তাহলে প্রশ্নের সাথে মিলাও। প্রশ্নে বলা হয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর, এটা কিন্তু সূক্ষ্মকোণের বিপরীত বাহু না, কারণ আমরা ত্রিভুজ কাজ করতেছি এবিসি নিয়ে। আমরা মাথায় এটা রাখবো যে এটা যদিও দেখতে বিপরীতে লাগছে, এটা কিন্তু আমরা পরে অঙ্কন করছি জাস্ট টু হেল্প আস উইথ আওয়ার প্রুফ। তাহলে এটা আমরা নিব না, আমরা যে ত্রিভুজ নিয়ে কাজ করতেছি সেই ত্রিভুজের দিকে তাকাবো এবং এটা তখন অমিট হয়ে যাবে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে দুইটা বাহু আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমষ্টি এবং ওই দুই বাহু মানে এই দুই বাহু, এটা না কিন্তু সংলগ্ন দুটি বাহু এসি এবং বিসি, এই দুই বাহুর যে কোনো একটি এবং অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। যেখানে যেখানে আঙুল দিলাম, যখন যখন কথাগুলো বললাম সেটা ফলো করবা, প্রশ্নটা একদম বোঝা যাবে। যেহেতু আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রশ্নটা বুঝতে পেরেছি, তাই এটা বুঝতে আমাদের কিন্তু অনেকটাই কম সময় লাগবে। এবার চলে আসো এটার প্রুফে। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা মনে রাখবা কিভাবে? দেখো, একটু সহজে মনে রাখার জন্য বলি। যেটা সূক্ষ্মকোণ আছে তার বিপরীত বাহুর বর্গ, বাকি দুইটা বাহুর বর্গের যোগফল মাইনাস বাকি দুইটা বাহুর যে কোনো একটি, অর্থাৎ ভূমি নেব বিসি এবং অপরটির লম্ব বিক্ষেপ সিডি, তার দ্বিগুণ মাইনাস করে দিব। বুঝতে পারলাম? এটাই হলো আমাদের মনে রাখার টেকনিক। এবার এটার ক্ষেত্রে বিশেষ নির্বাচন কি হবে? এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ যার কোণ এ সি বি সূক্ষ্মকোণ। প্রমাণ করতে হবে যে এটা, প্রমাণ করতে হবে যে যেটা লিখছি ওইটা। এখন এখানে কি আমরা কোনো অঙ্কন করছি? দেখো তো আমরা কি পরে কোনো কিছু করেছি যেটা আমাদের প্রমাণে সহায়তা করবে? হ্যাঁ, আমরা করেছি। আমরা কি করেছি? এডি লম্ব আঁকাইছি কার ওপর? বিসির ওপর। তাহলে অঙ্কন কি হবে? আগেরটার মতোই, এডি লম্ব চিহ্ন বিসি, এডি লম্ব চিহ্ন বিসি। এবার প্রুফে চলে আসো। প্রমাণ। এখানেও আমরা একটা কাজই করব, সেটা হলো দুটি সমকোণী ত্রিভুজ খুঁজে বের করব। দুটি সমকোণী ত্রিভুজ কিভাবে পাবো দেখো তো, একটু লক্ষ্য করো তো। এটা সমকোণ না, তার মানে আমরা বলতে পারি এটাও সমকোণ। কারণ একটা যদি সমকোণ হয় এবং সেটা যদি একই সরলরেখার উপর হয়, অর্থাৎ দুটির সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, দেখো তো এই পুরো কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে একটি যদি 90 হয়, অপরটি কত হবে? 90, অফকোর্স 90। তাহলে এটিও সমকোণ, এটিও সমকোণ। তাহলে দেখো তো এ সি ডি এটি একটি সমকোণী ত্রিভুজ, আবার এ বি ডি এটিও একটি সমকোণী ত্রিভুজ। আমরা কোনটা নিব? আমরা সেটা নিব যেখান থেকে আমরা এ বি স্কোয়ারটা পাবো। দেখো তো আমরা যদি এইটা নেই তাহলে অতিভুজ এসি হচ্ছে, তাহলে কি আমরা এসি এ বি স্কোয়ার পাচ্ছি? না, আমাদের প্রুফে তো এ বি স্কোয়ার আছে। সো আমরা কোনটা নিব? আমরা নিব এ বি ডি। তাহলে লিখবা ত্রিভুজ এ বি ডি এর কোণ এ ডি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিডি এর কোণ এডিবি 90 ডিগ্রি। তাহলে আমরা সেক্ষেত্রে পিথাগোরাসের সূত্র কি লিখতে পারি? এ বি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন দেখো প্রমাণে কিন্তু না আছে এডি স্কোয়ার, না আছে বিডি স্কোয়ার। আমরা আগের মতোই এটাও ভাঙবো, বিডি স্কোয়ারকে ভাঙবো। এডি স্কোয়ার তো ভাঙা যায় না, এটা একটা বাহু, সো এটাকে ভাঙা যাচ্ছে না। আমরা বিডি স্কোয়ারকে ভাঙবো। তাহলে কি করব? সমানচিহ্ন দেবো, এডি স্কোয়ার যেমন আছে তেমন লিখবো। বিডি স্কোয়ারকে আমি কোনো একটা জিনিসের যোগফল বিয়োগফল যাই লিখি, ওপরে স্কোয়ার, যেহেতু ওপরে স্কোয়ার আছে আমরা জাস্ট বিডি কে এখানে ভেঙে লিখবো, জাস্ট বিডি। এবার দেখো তো এই চিত্রে বিডি সমান কি লেখা যায়? দেখো তো আমি যা লিখি তা তোমাদের কাছে ভালো লাগে কিনা।
বিসি মাইনাস যদি আমি সিডি লিখি, তোমরা কি এর সাথে একমত? যদি আমি পুরোটা থেকে সিডি বাদ দিই, পুরোটা বিসি থেকে সিডি বাদ দিয়ে দিই, তাহলে কি বিডি পাই না? খুব ইজি কিন্তু, পুরোটা থেকে সিডি বাদ দিয়ে দিলাম, তাহলেই আমি কি পেয়ে গেলাম? বিডি। তাহলে বিডির বদলে আমি লিখলাম বিসি মাইনাস সিডি, ওপরে স্কোয়ার আছে তাই আমি হোল স্কোয়ার দিলাম। তাহলে এবার সূত্র ফেলো, এডি স্কোয়ার তো এমনই থাকবে, প্লাস এটা কি হবে? বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু 2 ইন্টু বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। ব্যাস, আমার কিন্তু ভাঙার কাজ শেষ। এবার একটু লক্ষ্য করো তো, এই ছোট ত্রিভুজের দিকে তাকাও তো। ছোট ত্রিভুজের এসি স্কোয়ার যদি তুমি লিখতে চাও তাহলে তোমাকে কি লিখতে হবে? এখানে একটু লিখি আমি, এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো তো এখানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আছে কিনা। তাহলে তুমি জাস্ট ওই দুটাকে একটু পাশাপাশি লেখো, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার লিখলাম, তারপরে কি করব? প্লাস যা বাকি আছে বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এবার তুমি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কি লিখতে পারো? এসি স্কোয়ার। এটা তোমাকে লিখতে হবে না, এটা আমি সাইড নোটে দিয়ে দিব, তখন ওইভাবে লিখবে তোমরা পরীক্ষার খাতায়, বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। তাহলে সুতরাং এবি স্কোয়ার ইকুয়াল টু এটা। দেখো তো প্রুফ হলো না? এসি স্কোয়ার বিসি স্কোয়ার বিসি ইন্টু সিডি সবই হয়েছে। তাহলে এখানে সাইড নোটটা লিখে দিবা ওই যে যেটা ওখানে লিখছি, ওখানে লিখছি যে তোমরা চিত্রের সাথে মিলাইতে পারো। এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এইটা হলো প্রুফ। দেখো দুইটার প্রুফ কিন্তু অলমোস্ট সিমিলার টাইপ। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো প্রশ্ন দুর্বোধ্য। আমরা প্রশ্নটা কিন্তু ভেঙে ভেঙে বুঝেছি, সুতরাং প্রশ্নে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তবুও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে ওই জায়গায় নিয়ে গিয়ে আর দু একবার দেখো, হয়ে যাবে। এবং দ্বিতীয় যে সমস্যাটা হয় যে তারা প্রমাণ করতে পারে, বাট কোন ত্রিভুজটা নেবে, সমকোণী ত্রিভুজ এখানেও দুইটা ওখানেও ছিল দুইটা, কোন ত্রিভুজটা নেবে এটা নিয়ে তাদের একটা ডাউট থাকে, এজন্য তারা মুখস্থ করে যে কোন ত্রিভুজটা নিব। বাট আমরা দেখলাম যে প্রমাণ করতে গেলে মুখস্থের কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা জাস্ট এই দিকে তাকাবো যে এই পাশে কি আছে, এবি স্কোয়ার, তাহলে এইটা কোন সমকোণী ত্রিভুজের আন্ডারে পড়তেছে আমরা সেটা আগে নিলেই হয়ে যাচ্ছে। ইট ডাজন্ট মিন যে আমরা আগেরটা মানে অন্যটা নিলে হবে না, বাট ইন অর্ডার টু মেক ইট ইজি, আমাদের জন্য ইজি করার জন্য আমরা সেটাই নিব যেটাই কিনা আমরা বাম সাইডে এটা পাচ্ছি। তাহলে সূক্ষ্মকোণেরটাও হয়ে গেল। এখন এই দুইটা সূত্র তোমাদের খুব ভালো মতো মাথায় রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা যেটা করব তাকে বলা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। সেই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা করার জন্য তোমাদের কিন্তু এই দুটির সূত্র জানতে হবে, জাস্ট লাইক তুমি ঠিক যেভাবে পিথাগোরাসের সূত্রটা জানো যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ওটা যেরকম জানো, সূক্ষ্মকোণ দেখলে সূক্ষ্মকোণের সূত্রটা জানতে হবে, স্থূলকোণ দেখলে স্থূলকোণের সূত্রটা জানতে হবে। যখন আমরা অ্যাপোলোনিয়াস করব এখন, তখন আমি তোমাদেরকে সেটা ধরিয়ে দেব, তোমরা জাস্ট মিলাবা যে তোমাদের ধারণা বা বোঝা ঠিক আছে কিনা। তাহলে দেখো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে কি বলছে, যে ধরো চিত্র যখন আঁকাবা অ্যাপোলোনিয়াসের ক্ষেত্রে, তখন এই সেন্টারটা একেবারে মাঝে দিবা না, একটু ক্রস করে দিবা, একটু ক্রস করে দিবা এবং এদিকে একটু জায়গা রাখবা, মোটামুটি এরকম একটা কি বলে ওই মোটামুটি একটা ত্রিভুজকে ধাক্কা দিয়ে চ্যাপ্টা করে দেওয়ার মতো, বাট পুরোপুরি চ্যাপ্টা না আর কি। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে ধরো এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে, যে কোনো ত্রিভুজ দেওয়া আছে, এবং এটা হলো বিসি বাহুর মধ্যবিন্দু ডি। মধ্যবিন্দু এবং তার শীর্ষ যদি আমরা মিলিয়ে দেই, এই এডি এটা হলো মধ্যমা। এডিটা কি? মধ্যমা। যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে যে কোনো দুই বাহু, আমরা ধরলাম এই দুই বাহু, যে কোনো দুই বাহু, তার মানে এবি এবং এসি, যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। দেখো তো কথার সাথে কাজ মিললো কিনা? যে কোনো দুই বাহু, তাহলে আমরা ধরলাম এবি বাহু এবং এসি বাহু, এবি বাহু এবং এসি বাহু, এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে কি? বর্গের স্কয়ারের যোগফল, বর্গের স্কয়ারের যোগফল। তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত, তাহলে তৃতীয় বাহুর অর্ধেক কি? বিডি অথবা সিডি, আমরা ধরলাম বিডি। তৃতীয় বাহুর অর্ধেক এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে বিডি স্কয়ার, এবং ওই বাহুর উপর, তৃতীয় বাহুর অর্ধেক এবং ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমার, মধ্যমা কোনটা? ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমা কোনটা? এডি। মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। প্রশ্নটা আমরা আরেকবার পড়ি, তারপর আমরা ইজিলি কিভাবে এটা মনে রাখবো সেটাও বলছি। কোন ত্রিভুজে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল,
যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমষ্টি অপর বাহুর অর্ধেক, তার মানে বিডি স্কোয়ার, এবং ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমা এডি এর ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এডি স্কোয়ার এর যোগফলের দ্বিগুণের সমান। এখন সহজে কিভাবে মনে রাখবো? তুমি একটা ত্রিভুজ কল্পনা করবা, সেই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল লিখবা ইকুয়ালস টু তৃতীয় বাহু, এই দুইটা নিছো না, তাহলে তৃতীয় বাহু কোনটা? বিসি, এর অর্ধেক কোনটা? বিডি। তৃতীয় বাহুর বর্গ, তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গ, এবং যে মধ্যমাটা তাকে অর্ধেক করছে এই যে এডি, তার স্কোয়ার যোগ করে 2 দিয়ে গুণ। বুঝতে পারলাম? তাহলে খেয়াল করো, আমরা কি করব? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু বিডি স্কোয়ার অথবা সিডি স্কোয়ার, যেটাই দাও, প্লাস এডি স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এটা হলো আমাদের প্রশ্ন। আমি বারবার বলেছি এই অধ্যায়ের সবচেয়ে কঠিন বিষয় এই অধ্যায়ের প্রশ্ন বোঝা। প্রশ্নটা আমরা বুঝে গেলাম, এবার চলো আমরা এটার প্রমাণে যাই। প্রমাণটা খুবই সহজ। প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? একটু লক্ষ্য করো, এটা কি কোণ? সূক্ষ্ম নাকি স্থূল? আমরা দেখেই বুঝতে পারতেছি এটা একটা সূক্ষ্ম কোণ। আচ্ছা, এটা কি কোণ? আমরা দেখেই বুঝতে পারতেছি এটি একটি স্থূল কোণ। তাহলে আশা করি তোমরা অলরেডি বুঝতে পেরেছো আমি কোন পথে হাঁটতে যাচ্ছি। যেহেতু এটি একটি সূক্ষ্ম কোণ, আমরা এই ক্ষেত্রে এই ছোট ত্রিভুজে যে এডিসি দেখতেছো, এটার ক্ষেত্রে আমরা কি কি কোণ সূত্র দিব? সূক্ষ্ম কোণের সূত্র। এই যে এবিডি দেখতেছো, এখানে তো এটা স্থূল কোণ, তাহলে এবিডির ক্ষেত্রে আমরা কি দিব? স্থূল কোণ দেব, স্থূল কোণের সূত্র দিব। ব্যাস, তাহলে আমাদের কাজ শেষ। তার আগে আমাদের যেটা করতে হবে, এখান থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে, এবং লম্ব কেন অঙ্কন করতে হবে সেটা একটু পরেই টের পাবা। আমাদের কিন্তু লম্ব অভিক্ষেপের একটা বিষয় আছে। যেহেতু আমাদের লম্ব অভিক্ষেপের বিষয় আছে, সুতরাং আমাদের লম্ব কিন্তু আঁকতেই হইতো। সো কেন এই বিন্দু থেকেই আঁকবো? কারণ এটাই শীর্ষ থেকে আঁকবো। আমরা মনে করে দেখো, আগের দুইটা প্রমাণে আমরা শীর্ষ থেকে ভূমির ওপর কিন্তু লম্ব অঙ্কন করছি, শীর্ষ থেকে ভূমির ওপর, এক্ষেত্রেও তাই করলাম। এখন এটার বিশেষ নির্বাচন কি হবে? এই অ্যাপোলোনিসের উপপাদ্যটা বিশেষ নির্বাচন কি হবে? বিশেষ নির্বাচন হবে যে কোনো ত্রিভুজ এবিসি দেওয়া আছে, যে কোনো ত্রিভুজ এবিসি এবং এর একটি মধ্যমা এডি, দ্যাটস ইট। প্রমাণ করতে হবে যে এটা অঙ্কন কি? অঙ্কনটা আমরা কি করছি দেখো তো, এই লম্ব অঙ্কন করছি না কোন বাহুর উপর? বিসি বাহুর। তাহলে আমরা লিখবো এই লম্ব বিসি আঁকি। তাহলে আমরা একটা লম্ব অঙ্কন করছি, দ্যাট ইজ অঙ্কন। এবার চলে আসো প্রমাণে। আমরা আগে স্থূল কোণটা নেই, তাহলে একটু লেখা যায় কিনা দেখো তো, যে ত্রিভুজ এ বি ডি এ কোণ এ ডি বি স্থূল। লেখা যায়? স্থূল কোণ তুমি বলবা, সমস্যা নাই। ত্রিভুজ এ বি ডি এ কোণের ডি, এই যে এই ডি, এটার কথা বলছে, এটা স্থূল কোণ। তাহলে লেখা যায় না এ বি স্কোয়ার? দেখো তো সূত্রটা কি পড়ে। সুতরাং এ বি স্কোয়ার ইকুয়ালস টু প্রথম যে উপপাদ্যটা করছি সেখানে চলে যাও। এ বি স্কোয়ার ইকুয়ালস টু, এই হলো একটা বাহু। আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করতেছি? এ বি ডি। তার মানে এটুকু আমাদের কাছে অন্ধ, এই পার্টটা আমাদের কাছে অন্ধ, একেবারেই অন্ধ। এটুকু অন্ধ না, কারণ এটুকু আমাদের প্রমাণের জন্য, মানে সূত্র দেওয়ার জন্যই কাজে লাগবে, বাট এটুকু অন্ধ। তাহলে কি হবে? এখন বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। লেখো, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এবার প্লাস আমরা জানি 2 হবে। এবার এই এডি আর বিডি, এখানে দেখো এডি আর বিডি লিখছি না, এই দুইটা বাহুর যে কোনো একটি আমরা কোনটা নেব? বিডি নিব। এই দুই বাহুর যে কোনো একটি বিডি, এবং অপর বাহু তার মানে কি এডি, এর লম্ব বিক্ষেপ কি? এডি লম্ব বিক্ষেপ হবে ডি ই। লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। বাট এখন তো আমাদের ওই প্রশ্ন অনুযায়ী বলতে হবে না, জানতে হবে না, আমরা জাস্ট যদি জানি সূত্রটা কিভাবে লিখতে হবে তাহলেই হবে। তাহলে এই সূত্রটা এভাবে আমরা লিখবো, এটাকে দিব 1 নং সমীকরণ। আশা করি এই সূত্র লেখা সবাই বুঝতে পেরেছো। না বুঝলে একটু ব্যাক করো, জিনিসটা আবার শোনো, আশা করি বুঝতে পারবা। এবার আমরা আরেকটা কথা লিখতে পারি কিনা দেখো তো, আমি লিখি, তোমরা একমত কিনা। ত্রিভুজ এ সি ডি এ কোণ এ ডি সি সূক্ষ্ম। লিখতে পারি এসিডি যে ত্রিভুজ দেখতেছো, এই যেটা, এই 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 এখানে এই কোণটা সূক্ষ্ম কোণ, অবশ্যই লেখা যায়। তাহলে এটা ক্ষেত্রে সূত্র কি পড়বে দেখো তো, এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু কোনটা? এইটা, এসি স্কোয়ার ইকুয়ালস টু এই সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এবার আমরা কি জানি? মাইনাস হবে না? মাইনাস হবে, -2 ওই দুটি বাহুর যে কোনো একটি। কোন দুটি বাহু? এই সিডি অথবা এডি। তার মানে আমরা নেব কোনটা? সিডি। এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ কি? এই এডি বাহুর লম্ব বিক্ষেপ কি? ডি।
ডি, ব্যাস আমাদের এটা হলো 2 নং সমীকরণ। এখন চাইলে তুমি এই 2 নং সমীকরণকে আরেকটু সাজায় এখন লিখতে পারো, অথবা আমরা পরবর্তীতে ধাপে যাব সেখানে গিয়েও সেটা করতে পারো। দেখো আমরা এই দুইটি সমীকরণ পেয়ে গেলাম জাস্ট আমাদের ঠিক আগের নলেজ দিয়েই, অর্থাৎ উপপাদ্য যেটা আমরা স্থূলকোণের জন্য করছি এবং যেটা সূক্ষ্মকোণের জন্য করছি, ওই দুইটা থেকে এই দুইটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, পরবর্তী স্টেপটা আমাদের কি হবে একটু লক্ষ্য করো তো। আমাদের এটা হলো প্রুফ করতে হবে, রাইট? এখানে কি আছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আছে না? দেখো তো এখানেও তুমি এবি স্কোয়ার দেখতে পাচ্ছ, এখানে এসি স্কোয়ার দেখতে পাচ্ছ। তাহলে তোমাকে যদি এই রকম একটা ফর্মে যাইতে হয় ফ্রম দিস টু দিস, তাহলে কি করতে হবে, 1 আর 2 যোগ করতে হবে না? তাহলে সেটাই করো, 1 যোগ 2 থেকে পাই, 1 যোগ 2 থেকে পাই। তাহলে বাম সাইডগুলো যোগ করো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু ডান সাইড যোগ করো। ডান সাইড পুরোপুরি যা আছে আগে হুবহু সেটা লেখো, আগে এই পার্ট লেখো প্লাস এই পার্ট লেখো। তাহলে দেখো বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিডি ইন্টু ডি প্লাস, এখন এই পার্ট এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু সিডি ইন্টু ডিই। এবার আমি একটা সাইড নোট দিব, তারপরে আমি এখানে মুছে লিখে দিব, তোমরা পরের লাইনে সেটা লিখবা। তোমরা সেটা কি করবা, পরের লাইনে লিখবা। একটু মনোযোগ দাও, দেখো তো এই ডিটা কি বিসি এর মধ্যবিন্দু না? তাহলে আমরা ইজিলি এটা লিখতে পারি কিনা বলো তো, বিডি ইকুয়ালস টু সিডি লিখতে পারি, যে বিডি এবং সিডি পরস্পর সমান, বিডি ইকুয়ালস টু সিডি অবশ্যই লিখতে পারি। তাহলে যত জায়গায় সিডি আছে, এই যে সিডি, এই যে সিডি, এই সিডির বদলে আমি যদি বিডি লিখে দেই তাহলে কি খুব বেশি প্রবলেম হবে? আমার তো মনে হয় না প্রবলেম হবে। এই যে দেখো সিডির বদলে আমি কি লিখলাম, বিডি, এখানেও সিডি আছে না, এটার বদলে আমি লিখলাম বিডি, কারণ এটা, দ্য রিজন ইজ দিস। এখন যদি তাই লিখতে পারি, দেখো তো এই অংশ, সরি এখানে একটু ভুল হয়েছে আমার, এই যে মাইনাস আছে, এই অংশ আর এই অংশ কেটে যায় না? কেটে যায়। দেখো তো এডি কয়টা, 2টা, বিডি কয়টা, 2টা। তাহলে এখানে আমি 2 কমন নিয়ে এটা লিখতে পারি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখো তো প্রমাণটা হয়ে গেল না? কি সহজ ছিল না? জাস্ট আমাদের জানতে হচ্ছে যে আগের দুইটা উপপাদ্যের যে সূত্রটা আছে ওইটা কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবো। সুতরাং তুমি যদি ওই দুইটা ভালো মতো করো, এটার ক্ষেত্রে তোমার কোনো পরিশ্রমই করতে হচ্ছে না। এখানে জাস্ট একটা জিনিস তোমাকে জানতে হচ্ছে, সেটা কি, বিডি ইকুয়াল টু সিডি, এটা এখানে দিলেই, যোগ করলেই হয়ে গেল। এবার এটার ক্ষেত্রে ট্রিক্স হিসেবে সাইড নোট কি লিখবা, সাইড নোট লিখবা স্থূলকোণ এবং সূক্ষ্মকোণের সূত্র অ্যাপ্লাই করে যোগ। দেখো পুরো উপপাদ্যটা একটা লাইনের মধ্যেই চলে আসলো, যে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের সূত্র অ্যাপ্লাই করে যোগ। তাহলে দুইটা ত্রিভুজ খুঁজবে, একটা হলো স্থূলকোণ, একটা হলো সূক্ষ্মকোণ ত্রিভুজ। তারপরে একটা কোণ ধরে নিবা যেটার এক পাশে আছে স্থূল, এক পাশে আছে সূক্ষ্ম, সূত্রটা অ্যাপ্লাই করবা, দুইটা জায়গায় দুইটা সমীকরণ দিবা, যোগ করবা, আনসার পেয়ে যাবা। তাহলে এই গেল অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এবার আমরা পরবর্তীতে যেটা করব সেটা আসলে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটাই আমাদের আবার জানতে হবে। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা যদি ভালো মতো করে থাকো, ওইটা খুব ভালো মতো পারবা। কেন? কারণ ওইখানে আসলে যে সম্পর্কটা আমাদের তৈরি করতে হবে, দেখো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আমি লাস্টের লাইনটা রাখলাম, এটা আমাদের সম্পর্ক তৈরি করছে বিটুইন দুইটা বাহু এবং মধ্যমা। তাহলে বাহু এবং মধ্যমার মধ্যে কিন্তু একটা আংশিক সম্পর্ক দাঁড়াইছে এখানে, কারণ আমরা বিডির মানটা জানি না, এই জন্য আমরা আংশিক বলতেছি। বিডির মানটা জানি না বলতে বিডি তো আর একটা অর্ধেক, সো এখানে কিন্তু আবার বাহু চলে আসছে, এখানেও বাহু এখানেও বাহু, সো আংশিক একটা সম্পর্ক তৈরি করছে। যদি এর পাশে আরেকটা মধ্যমা থাকতো বা এরকম কিছু থাকতো, তাহলে আমরা বলতে পারতাম বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক। আমরা এই যে পরবর্তী যে উপপাদ্যটা করব, এটা আসলে ওই যে যে কথাটা বললাম যে আংশিক, আমরা এখানে আংশিক রাখবো না। এখানে যেটা হবে সেটা হলো সম্পূর্ণরূপে বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক তৈরি করবে। এটা অ্যাপোলোনিয়াসের যে উপপাদ্যটা আছে তারই অনুসিদ্ধান্ত বলতে পারো। তাহলে ধরো এবিসি একটি ত্রিভুজ, বিসি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু ধরো ই, এবং এটার মধ্যবিন্দু ধরো এফ। তাহলে যদি আমি এডি করি, ধরো আমি এডি আঁকলাম, তাহলে এডি একটি মধ্যমা, বি, বি আরেকটি মধ্যমা। তোমরা অবশ্যই স্কেল দিয়ে অঙ্কন করবা, এবং যদি স্কেল দিয়ে ঠিক মতো অঙ্কন করো তাহলে দেখবা একটা বিন্দু দিয়ে তারা যাচ্ছে। দেখো আমি স্কেল দেইনি, তারপরে আমাদের কিন্তু একটা বিন্দু দিয়ে গেছে।
আচ্ছা, তো এই উপপাদ্যটা এখানে আসলে প্রশ্নের দুর্বোধ্যতা মোটামুটি ভাবে শেষ। এখানে বিশেষ কোনো প্রশ্ন নেই, বলা আছে যে এরকম একটি ত্রিভুজ দেয়া আছে, এখানে কোনো অঙ্কন নেই, খেয়াল করো কেন অঙ্কন নেই, এখানে বলা আছে এরকম একটি ত্রিভুজ দেয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে যে তিনটি বাহুর বর্গের যোগফল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবং যে মধ্যমা তিনটি আছে এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার, এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এখানে 3, এখানে 4। আমাদের মোটামুটিভাবে এইটাই প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণ করতে বলা কি হয়েছে যে, আচ্ছা, প্রমাণ করতে বলা হয়েছে যে বাহুদ্বয়ের স্কোয়ারের যোগফল এবং যে মধ্যমাগুলো আছে তাদের স্কোয়ারের যোগফলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হলো 3 ইন্টু তিনটে বাহুর বর্গের যোগফল ইকুয়ালস টু 4 ইন্টু তিনটি মধ্যমার বর্গের যোগফল। এটা যে কোনো ত্রিভুজের জন্যই কার্যকর। সমকোণী ত্রিভুজে আমরা এটাকে আরেকটু ইজিয়ার ওয়েতে একটু রিপ্রেজেন্ট করতে পারি, সেটাতে আমি আসবো, বাট প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এটাই কার্যকর। তাহলে আমাকে এটা প্রুফ করতে হবে। এখন আমি যখন তোমাকে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা করাইছিলাম তখন আমি বলেছিলাম এটি ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে আংশিক একটা সম্পর্ক তৈরি করে। তার মানে অলরেডি তোমার হিন্টস পেয়ে গেছো। এখানে কি আমরা স্থূলকোণ ইউজ করবো? না, কারণ স্থূলকোণে কোনো মধ্যমার ব্যাপারই ছিল না। সূক্ষ্মকোণ ইউজ করবো না, ওখানেও কোনো মধ্যমার ব্যাপার ছিল না। বাট অ্যাপোলোনিয়াস, ওখানে কিন্তু মধ্যমার একটা ব্যাপার ছিল। সো এখানে অ্যাপোলোনিয়াস ইউজ করব। দেখো, আমরা প্রথম যদি আমরা এটা নেই, ত্রিভুজ এবিসি, সব ক্ষেত্রে ত্রিভুজ এবিসি নিব। ত্রিভুজ এ বি সি এডি মধ্যমা, আমরা এডি মধ্যমা নিয়ে প্রথম কাজ করব। ওকে, এবার আসো এডি মধ্যমা। যদি এডি মধ্যমা হয়, এডি মধ্যমা হয়, আমরা অলরেডি একটু আগে এডির জন্যই করে আসছি, তারপর আমি এটাকে বোঝাচ্ছি যে তুমি কিভাবে বুঝবা যে এডির জন্য সূত্র কি হবে। যদি এডি মধ্যমা হয়, এটা মধ্যমা নিয়ে আবার কথা বলতেছি। এই মধ্যমার দুই পাশের বাহু চিন্তা করো। ত্রিভুজ দুই পাশের বাহু, ওই ত্রিভুজের দুই পাশের বাহু এবি স্কোয়ার আর এসি স্কোয়ার। তাহলে লেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। প্রথম কাজ, তাহলে যেটা পেলাম, যে মধ্যমাটা ধরলাম এডি মধ্যমা, তার দুই পাশের বাহু বর্গের স্কোয়ার, বর্গের যোগফল। এবার ওই মধ্যমাটা যে বাহুর উপর আছে, কোন বাহুর উপর আছে? বিসি, তার অর্ধেক বিডি, তার স্কোয়ার লেখো, সমান দিয়ে বিডি স্কোয়ার লেখো, এবং যে মধ্যমানে কাজ করতেছো সেটা লেখো। এবার ব্র্যাকেট দিয়ে এখানে 2 দিয়ে দাও, এটাকে 1 নং সমীকরণ দাও। আচ্ছা, অনুরূপভাবে এটা বুঝতে পারছি আশা করি। অনুরূপভাবে আমরা বলতে পারি না যে এবিসি এ বিই এসি বাহুর উপর মধ্যমা, তাহলে আমরা এখানে শর্টে লিখি যে বিই মধ্যমা। এক্ষেত্রেও একটা সূত্র অবশ্যই পড়বে, বিই মধ্যমা। তাহলে যদি বিই মধ্যমা হয়, আমার ওই ফর্মুলাটা কাজে লাগাও যেটা এইমাত্র শিখলাম। তাহলে বিই মধ্যমা, আমরা এটা নিয়ে কাজ করতেছি, এগুলা মুছি একটু। তাহলে বিই মধ্যমা, এই বির, দেখো বিই কে চিন্তা করো, বির দুই পাশে ছড়ায় যাও, তাহলে এবি আর বিসি এই দুটাকে স্কোয়ার আকারে লেখো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু, এটা কোন বাহুর উপর আছে? এসি, এর অর্ধেক কি? এই, তাহলে বলছি এই স্কোয়ার প্লাস ওই মধ্যমার স্কোয়ার, তার মানে এটা মধ্যমা কি? বি, এটার স্কোয়ার, এটাকে 2 দিয়ে গুণ করো, এটা 2 নং সমীকরণ। এবার যদি এডি গেল, বিই গেল, এবার কি বাকি থাকে? সিএফ মধ্যমা, সিএফ মধ্যমা। যদি সিএফ মধ্যমা হয়, তাহলে একইভাবে একই টেকনিক অবলম্বন করে তুমি এরকম টাইপের একটা সূত্র লিখে ফেলো। কি হবে? সিএফ, তার মানে এটা নিয়ে কথা বলতেছি, এটা নিয়ে কথা বলতেছি। দুই পাশে ছড়ায় যাও, এই মধ্যমাকে কেন্দ্র করে দুই পাশে ছড়ায় যাও। কি বাহু থাকে? সিবি বা বিসি আর এসি, তাহলে এসি আর বিসি, তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু, এই মধ্যমাটা কোন বাহুর উপর আছে? এ বি, তার অর্ধেক কি? বিএফ বা এফ, আমি নিলাম বিএফ ধরো, তাহলে বিএফ স্কোয়ার প্লাস ওই মধ্যমার স্কোয়ার, তার মানে সিএফ স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে 2 গুণ করে দাও, এটা হলো 3 নং সমীকরণ। তাহলে দেখো, তিনটি মধ্যমার জন্য আমরা 3 ধরনের সূত্র পেয়ে গেলাম, মানে 3টি ভিন্ন ভিন্ন সূত্র পেয়ে গেলাম, এই একটা, এই একটা এবং এই একটা। এবার একটু লক্ষ্য করো তো, এখানে কি আছে? এবি স্কোয়ার, বিসি স্কোয়ার, এসি স্কোয়ার।
এবি স্কোয়ার, বিসি স্কোয়ার, এসি স্কোয়ার। তার মোটামুটি আমরা একটা রাফ একটা আইডিয়া পাচ্ছি। কি আইডিয়া? যে এই যে তিনটা সমীকরণ, এইটা থেকে যদি আমার এখানে যাইতে হয়, ইন অর্ডার টু গো হেয়ার ফ্রম হেয়ার, এইখানে যাইতে হলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তারপরে সামহাউ অর দি আদার ম্যাথমেটিক্যালি এটা মিলে যাবে। তাহলে যে যোগ করি, আসো যোগ করি। 1 যোগ 2 যোগ 3, এটা থেকে আমরা এখন কি পাই? 1 যোগ 2 যোগ 3 থেকে আমরা কি করতে বলছি আমি? যে বাম পাশের গুলা লিখবো, ডান পাশের গুলা লিখবো। আমি একটু, যেহেতু আমার জায়গা কম, আর তারপরেও তোমাদের এখন তোমরা বড় হয়েছো, সো একেবারে পুরোটা লিখতে হবে না, আগে থেকে আমরা ব্রেন ইউজ করে একটু ছোট ছোট আকারে লিখবো। দেখো তো এখানে এবি স্কোয়ার একটা, আবার একটা, এসি স্কোয়ার কয়টা? একটা, একটা, দুইটা, বিসি স্কোয়ার কয়টা? দুইটা। তাহলে আমি একটা কাজ করি, আমি কাজ কি করব? আমি 2 কমন নিয়ে ফেলি। 2 কমন নিয়ে এটা লিখি যে এবি স্কোয়ার, এবি স্কোয়ার যেহেতু দুইটা, এবার লিখি বিসি স্কোয়ার, যেহেতু এটাও দুইটা, তাহলে একটা লিখি, বাইরে তো 2 আছে, প্লাস এসি কয়টা? এসিও দেখো দুইটা, এটার জন্য আমি একটা লিখি, বাইরে 2 গুণ আছে, ইকুয়ালস টু, ইকুয়ালস টু, এই পাশটা লক্ষ্য করো, এখানে 2 বিডি স্কোয়ার, 2 এ স্কোয়ার, 2 বিএফ স্কোয়ার, এগুলো প্রত্যেকটা হলো তৃতীয় বাহুর অর্ধেক। কয়টা করে আছে? 2টা করে। তাহলে আমি এখানে 2 কমন নেই, কমন নিয়ে প্রথমত বাহুর যে অর্ধেকগুলো আছে সেগুলোকে লিখি, বিডি স্কোয়ার, এ স্কোয়ার, বিএফ স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার লিখলাম। এবার প্লাস দিই, আবার 2 দিই। দেখো 2 তো দুইটার বাইরেই আছে, রাইট? 2 ইন্টু মধ্যমাগুলার স্কোয়ার। মধ্যমাগুলা কি কি? এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। ব্যাস, এটা হলো আমরা সমীকরণগুলোকে যোগ করলাম। এবার আমি উপরের ইয়াগুলো একটু মুছে দেই, তোমরা আশা করি তুলে ফেলেছো। যদি না তোলো, ভিডিওটা পজ করে একটু তুলে নাও। ওকে, আমি যোগ করার আগ পর্যন্ত সবকিছু একটু মুছে দিলাম, কারণ এইখানে আসলে আমাদের এখন মূল কাজ। আমরা আদারওয়াইজ কিন্তু এতক্ষণ যে কাজগুলো করলাম সেটা কিন্তু আমরা আগের যে উপপাদ্যগুলো আছে তার নলেজ দিয়ে আমরা করে ফেলতে পারছি, বাট এই হিসাবের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। 2 ইন্টু এটাকে এভাবেই রাখো। দেখো তো 2 ইন্টু বিডি স্কোয়ার, এ স্কোয়ার, বিএফ স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো বিডি ইকুয়ালস টু কি? 2 ইন হাফ বিসি। বিডি ইকুয়ালস টু হাফ বিসি লেখা যায়। বিডি ইকুয়ালস টু হাফ বিসি, অবশ্যই, কারণ বিসির অর্ধেকই তো বিডি, তাহলে বিডি ইকুয়াল টু হাফ ইন্টু বিসি। এখন এটাকে স্কোয়ার করো তো, বিডি স্কোয়ার কি হয়? 1/4 বিসি স্কোয়ার, পুরোটার উপর স্কোয়ার, তাহলে 1/2 স্কোয়ার, 4 বিসি স্কোয়ার। বিডি স্কোয়ার সমান যদি লেখা যায় 1/4 বিসি স্কোয়ার, বিডি স্কোয়ার সমান, তাহলে বিএফ সমান কি লেখা যায়? বিএফ স্কোয়ার সমান কি লেখা যায়? 1/4 এসি স্কোয়ার। এ স্কোয়ার সমান কি লেখা যায়? 1/4 এসি স্কোয়ার, রাইট? বিএফ সমান 1/4 এবি স্কোয়ার, এই সমান 1/4 এসি স্কোয়ার। তাহলে দেখো তো বিডির বদলে আমি কি লিখতে পারি? 1/4 বিসি স্কোয়ার। এ এর বদলে কি লিখতে পারি? 1/4 এসি স্কোয়ার। এবং বিএফ এর জন্য কি লিখতে পারি? বিএফ স্কোয়ার ইকুয়াল টু 1/4 এবি স্কোয়ার। আমরা সেটা লিখে দিব। তাহলে তোমরা এটা সাইড নোট এভাবে একটা দিয়ে দিবা, আমি দেখাচ্ছি একটু পর। তোমরা খাতায় যেভাবে লিখবা সেটা হলো এর পরের লাইন আমি উপরে যাচ্ছি, ঠিক আছে? এটাকে এভাবেই রাখো, 2 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 রাখলাম। এবং ভেতরে আমি কি করব? বিডির বদলে কি লিখবো? বিডির বদলে লিখবো 1/4 বিসি স্কোয়ার, 1/4 বিসি স্কোয়ার প্লাস এই বদলে কি লিখবো? 1/4 এসি স্কোয়ার, 1/4 এসি স্কোয়ার প্লাস 1/4 বিএফ এর বদলে 1/4 এবি স্কোয়ার। আচ্ছা, বাকি যা আছে সেটা সেভাবেই থাকলো। প্লাস ধরো 2 ইন্টু, আমি একটু শর্টে লিখি, এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার, এভাবে লিখলাম। এবার একটু লক্ষ্য করো তো, আমি নিচের লাইনটাও মুছে দিলাম, তোমরা একটু তুলে নিবা। এবার এই 1/4 দেখো তো সবার কাছে আছে না? তাহলে আমি চাইলে এটাকে বাইরে নিয়ে আসতে পারি অবশ্যই। তাহলে বাইরে নিয়ে আসি, এটাকে আমি এখান থেকেই কেটে দেই।
তোমাদের তো আর এরকম কাটার সুযোগ নেই, তোমরা একটু পরের লাইনে লেখো। আচ্ছা, এবার 1/4 যদি এখানে নিয়ে আসি, তাহলে 2 ইন্টু 1/4 হাফ হয় না? 2 আর নিচের 4 কাটাকাটি চলে যায়, নিচে থাকে 2, 1/2, এবং ভেতরে এই বাহুগুলো থাকে। বাহুগুলোকে আমি একটু কাছাকাছি লিখি। ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার। তাহলে আমি সেই অনুযায়ী এটাকে একটু কাছাকাছি লিখি, এটা খুবই ঘিঞ্জি হয়ে গেছে। প্লাস 2 ইন্টু ad স্কোয়ার প্লাস be স্কোয়ার প্লাস cf স্কোয়ার। এবার দেখো তো, এখানে আছে ab স্কোয়ার bc স্কোয়ার ac স্কোয়ার, এখানে আছে ab স্কোয়ার bc স্কোয়ার ac স্কোয়ার, সেম না? তাহলে সেম জিনিসগুলোকে এক সাইডে নিয়ে আসো। তাহলে এক সাইডে যদি নিয়ে আসো তাহলে কি হবে? 2 ইন্টু ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার মাইনাস হাফ ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ad স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস cf স্কোয়ার। এবার তোমাদের জন্য কিন্তু প্রমাণটা অনেক সহজ হয়ে গেছে। এটা যদি তুমি কমন নাও, অর্থাৎ এই পুরো রাশিটা যদি কমন নাও, তাহলে 2 মাইনাস হাফ থাকে। 2 মাইনাস হাফ মানে কি? 3/2। তাহলে আমি একটু এটা করে ফেললাম যে 3/2 ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার ইকুয়ালস টু যা আছে এটা তাই। এটা তো পাশে চলে গেছে, তো সামনের পাশে এটাই আছে, ad স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস cf স্কোয়ার। তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। এবার আমরা চাইলে এই 2টাকে ওপাশে পাঠিয়ে দিতে পারি, অর্থাৎ এখান থেকে আমি 2টা তুলে নিয়ে 2 ইন্টু 2, অর্থাৎ এখানে আমি সরাসরি কি লিখতে পারি? 4। দেখো আমাকে কিন্তু এটাই চাওয়া হয়েছিল যে 3 ইন্টু বাহুদ্বয়ের বর্গের যোগফল, বাহুদ্বয় না, বাহুত্রয়ের বর্গের যোগফল ইকুয়ালস টু 4 ইন্টু মধ্যমাত্রয়ের বর্গের যোগফল। এটা কিন্তু সমান। তার মানে এখন বাহু এবং মধ্যমার মধ্যে তুমি একটা ক্লিয়ার কাট, একটা সুন্দর একটা সম্পর্ক পেয়ে গেলা। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় গতে খুব বেশি আসে। খতে সাধারণত অ্যাপোলোনিয়াস দেয়, অথবা সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ দিতে পারে। যদি সূক্ষ্মকোণ বা স্থূলকোণ দেয় তাহলে গতে দেবে অ্যাপোলোনিয়াস, আর যদি খতে দেয় অ্যাপোলোনিয়াস তাহলে গতে কিন্তু এটা দিয়ে দেয়। আবার অনেক সময় খতে এটা দেয়, গতে দেয় নেক্সট যেটা আমি করাবো সেটা। আচ্ছা, এটা আমরা জানলাম। এবার চিন্তা করো, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি বলছি এটা সকল ক্ষেত্রেই কাজে দিবে, সকল ক্ষেত্রেই তুমি এটা লিখতে পারবা। এই যে সূত্রটা লিখলাম, এটা যে কোনো ত্রিভুজের জন্যই কার্যকর। বাট সমকোণী ত্রিভুজের জন্য একটা স্পেশাল কেস আছে। কি? ac স্কোয়ার ইকুয়াল টু ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার, ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার। তাহলে ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার খোঁজো তো। ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার এর বদলে তাহলে তুমি কি লিখতে পারো? ac স্কোয়ার। এটার বদলে এই যে ac স্কোয়ার, অলরেডি আবার ac স্কোয়ার আছেই, ac স্কোয়ার ইকুয়ালস টু এখানে যা আছে তাই লিখলাম, এটা আমি তুললাম না আর কি। এখন এটা মানে কি? 2 না, 2 ac স্কোয়ার, 2 ইন্টু 3 6 ac স্কোয়ার, 6 ac স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু যা আছে তাই। এবার দুইটাকে তুমি 2 দিয়ে কাটো তো কি হয় তাহলে? তাহলে 3 ইন্টু অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু মধ্যমাত্রয়ের বর্গের যোগফল। কারণ তুমি এখানে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, এখানে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। এটাও কিন্তু প্রুফে চলে আসে। তাহলে তোমার কিন্তু ক্ষয়ের চেয়ে গ সহজ হয়ে দাঁড়াবে। খতে তুমি এত কিছু করে এটা প্রুফ করবা, গতে লিখবা খ হতে পাই এইটা। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা 1 নং সমীকরণ দিবা, 1 নং সমীকরণটি এখানে বসিয়ে পাই, বসালে এটা পেয়ে গেলা। তাহলে কিন্তু তোমাদের গ হয়ে গেল। এই ছিল তোমাদের 3.1 এর তোমার অনুশীলনীর অনুশীলনীর আগে যে উপপাদ্যগুলো আছে সেটার প্রমাণ। তাহলে আশা করি তোমরা এখানকার প্রশ্নগুলো, যেটা সবচেয়ে দুর্বোধ্য বিষয়, সেটা বুঝতে পেরেছো, এবং অলরেডি তোমরা বুঝে গেছো যে এখানকার প্রমাণগুলো আসলে খুবই ইজি।